শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির ময়মনসিংহ বোর্ড 2024-এর সলিউশন নিয়ে। এটা মূলত আমাদের ডিজিটাল ডিভাইস থেকে এসেছে। বেশ একটি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি তোমাদের এটা পুরোটাই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এটার কথাকে বলা আছে যে ব্লুটুথ কি। আসলে ব্লুটুথ হচ্ছে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি, যা মূলত 1 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কাজ করে। এই হচ্ছে মূলত আমার ক দাগের উত্তর। এখন খ দাগে বলা আছে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো। আসলেই এই ক্ষেত্র বিশেষ বা পরিস্থিতি বিশেষ আমরা বলতে পারি রাউটার থেকে আমাদের গেটওয়ে অনেক সুবিধাজনক, আর এটাকে আমরা ব্যাখ্যা করব। রাউটার এবং গেটের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। উভয়ই তাদের নিজস্ব ক্ষেত্রে অপরিহার্য এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। তবে এদের মধ্যে গেটওয়ে সাধারণত বেশি সুবিধাজনক, কারণ এটি বিভিন্ন প্রোটোকল, নেটওয়ার্ক আর্কিটেকচার এবং ডেটা ফরম্যাটের মাধ্যমে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাই নির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং পরিবেশ অনুযায়ী গেটওয়ে ডিভাইসেই সুবিধাজনক। এটুকু লিখলে আমাদের মূলত খ দাগের উত্তরটা হয়ে যাবে। এখন গ দাগে বলা আছে যে উদ্দীপকে চিত্রটির এন এর মান যদি 2 হয় তাহলে ডিভাইসটি বর্ণনা করো। ঠিক আছে, তাহলে আমাদের এই দিক দিয়ে দেখতে পাচ্ছি শুধু এন, কিন্তু এই ইনপুটের দিক দিয়ে দেওয়া আছে 2 পাওয়ার এন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ইনপুট বেশি, আউটপুট কম। তাহলে এই দিক দিয়ে যদি আমাদের এন এর মান 2 হয় তাহলে আমরা এখানে পাবো এরকম যে 2 এর উপরে পাওয়ার হিসেবে থাকবে আমাদের 2, তাহলে আমরা পাবো 4। ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যা কম। যদি আমাদের ইনপুট সংখ্যা বেশি হয়, আউটপুট সংখ্যা কম হয়, এটা অবশ্যই এনকোডার, আর যদি এরকম হতো এদিক দিয়ে ইনপুট কম কিন্তু আউটপুট বেশি, তাহলে আমাদের এটা হয়ে যেত ডিকোডার। কিন্তু বর্তমানে আমরা বুঝে নেব এটা এনকোডার, কারণ এদিক দিয়ে হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা 4 এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2। তাহলে এটি হচ্ছে একটি মূলত এনকোডারের। আর তার ডিভাইসটি আমাদের বর্ণনা করতে বলা যায়। আমরা এনকোডার সম্বন্ধে যা জানি, যেমন তাদের শর্তক সারণী বা তাদের গেট বা তাদের সমীকরণ, এইগুলো লিখে দিলেই মূলত আমাদের বর্ণনা হয়ে যাবে। যেহেতু আমাদের ইনপুট সংখ্যা ছিল 4টি এবং আউটপুট সংখ্যা ছিল 2টি, তাহলে আমরা ভেবে নেব এটি মূলত একটি এনকোডার। তাহলে সবচেয়ে আমাদের বড় পরিচয় হচ্ছে তাদের সার্কিট প্রশ্ন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। তাহলে সার্কিটের পরে যেটি মূলত আমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের শর্তক সারণী। আমাদের এনকোডারের শর্তক সারণী অঙ্কন করতে হবে। তাহলে আমরা সার্কিট দেখে বুঝতে পারছি ইনপুট সংখ্যা হচ্ছে আমাদের 4টি, যার জন্য আমাদের ইনপুটের গড় দেব 4টি। আর এখানে আউটপুট হচ্ছে 2টি, আমরা আউটপুটের গড় দেব 2টি। এখানে স্পষ্টভাবে আমরা লিখে দেবো ইনপুট এবং এখানে লিখে দেবো আমরা আউটপুট। যেহেতু এনকোডার, তার জন্য আমরা শুরু করব E0, E1, E2 এবং E3 এইভাবে। আর এখানে আউটপুট হিসেবে থাকছে আমাদের এ এবং বি, আমরা এখানে লিখে দেবো এ এবং বি। আমরা ইনপুট হিসেবে পেয়েছিলাম 4টি, যার জন্য এদিক দিয়ে 4টি ঘর হলো, আর আউটপুট হিসেবে পেয়েছিলাম 2টি ঘর হলো। আর এই দিক দিয়ে হবে আমাদের 4টি, আর এই দিক দিয়ে 4টি হওয়ার কারণ হচ্ছে এ এবং বি 2টি বর্ণ। তাহলে আমরা 2-এর উপরে যদি আবার এই 2টি বর্ণের জন্য আবার 2 দিয়ে পাওয়ার হিসেবে, তাহলে আমরা 4 পাবো, যার জন্য আমাদের এখানে 4টি ঘর হচ্ছে। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা কোনোভাবে 1 ব্যবহার করবো, তাহলে এখানে 1 ব্যবহার করবো, এখানে 1, এখানে 1, এখানে 1, আর বাকি যে ঘরগুলো বাকি থাকবে সেগুলো আমরা 0 দিয়ে বর্ড করে দেবো। এটাই মূলত আমাদের এনকোডারের ফর্মুলা। আর আউটপুটের কাজটা হচ্ছে এরকম এ বি, এখানে শেষ হচ্ছে বি এতে গিয়ে, তাহলে একটা 0 হবে, একটি 1, একটা 0, একটি 1। আর এখন হবে তার দ্বিগুণ, একের দ্বিগুণ হচ্ছে 2টি, তাদের 2টি 0, 2টি 1। আরও যদি থাকতো আমাদের 4টা 0, 4টা 1, এই ফর্মুলায় লিখতাম। এই হলো আমাদের মূলত শর্তক সারণী এনকোডারের। শর্তক সারণীর পরে আমাদের যে প্রয়োজনীয়তাটা হয় সেটি হচ্ছে আমাদের সমীকরণ। আমাদের অবশ্যই সমীকরণ লিখতে হবে এনকোডারে, আর এই সমীকরণ লিখতে হবে মূলত আমাদের শর্তক সারণী থেকেই। তাহলে শর্তক সারণী থেকে যদি আমরা সমীকরণটা অঙ্কন করি,
সমীকরণের বিষয় হচ্ছে আউটপুট থেকে সমীকরণ হয়। এখানে আউটপুট হচ্ছে আমাদের দুইটি, একটা হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে বি। তাহলে আমাদের এ এর জন্য সমীকরণ হবে, বি এর জন্য সমীকরণ হবে। আমাদের এতে খেয়াল করে দেখলাম সিগন্যাল হচ্ছে আমাদের দুইবার, মানে দুইটি। এই ওয়ানটিকে আমি মূলত সিগন্যাল বোঝাচ্ছি। তাহলে দুইটি, এই যে এখানে একটি ওয়ান পাচ্ছি, এখানে ওয়ান পাচ্ছি, ওয়ানগুলোকে আমি সিগন্যাল ডাকছি। এই যে ওয়ানটা আমরা পেলাম, এটা মূলত কার কাছ থেকে পেলাম? এটা পেয়েছি আমরা E2 থেকে, যার জন্য আমরা এখানে লিখব E2। তারপর আবার যুগ চিহ্ন দেবো। এখানে বলা থাকতে পারে যে কেন যুগ চিহ্ন ব্যবহার করছি। আসলে মূলত এনকোডার যুগের কাজ করে আর ডিকোডার কাজ করে গুণের, যার জন্য আমি এখানে যুগ চিহ্ন দিয়েছি। তারপরে সিগন্যালটি ওয়ান, এই ওয়ান এসেছে মূলত আমাদের E3 থেকে। তাহলে আমরা এখানে লিখবো E3। হয়ে গেলো আমার এ সমীকরণ গঠন। এখন বাকি রয়েছে বি। বি এর সিগন্যাল এখানে পাচ্ছি আর এখানে পাচ্ছি। বি এর যে এই সিগন্যালটা পেলাম, এটা মূলত কার থেকে এলো? এই ওয়ানটা একটু খেয়াল করে দেখলে আমরা পাবো যে E1 থেকে এসেছে, যার জন্য আমরা এখানে লিখবো E1 এবং যুগ চিহ্ন ব্যবহার করো। তারপরে সিগন্যালটা যে এই সিগন্যালটা আমরা মূলত পেয়েছি E3 থেকে। তাহলে লিখতে পারি এখানে E3। এই মূলত আমার সমীকরণ গঠন। শর্ত শ্রেণী অঙ্কন করলাম, সমীকরণ গঠন করলাম। এখন বাকি থাকে শুধু একটা কাজই, সেই কাজটি হচ্ছে মূলত আমাদের লজিক গেট অঙ্কন করা। এই সমীকরণ দেখে দেখে আমরা লজিক গেটটা অঙ্কন করে দিলে আমার গ দাগের আনসার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই গেটটা কীভাবে আমরা অঙ্কন করব? যেহেতু আমার এ এবং বি এই দুইটা সমীকরণে কাজ করতে হবে, এখানে ইনপুট হিসেবে আছে E1, E2, E3, এগুলো আমরা লিখব E1, E2, E3 এবং তাদের সম্পর্ক যুগেরই আমরা বুঝতে পারছি। তাহলে প্রথমে আমার এই ইনপুটটা নিতে হবে এই E2 থেকে, তারপরে নিতে হবে E3 থেকে। তাদের সম্পর্ক যেহেতু যুগের জন্য আমরা একটি ওয়ার গেট অঙ্কন করে দেবো। তাহলে আমরা এখানে অলরেডি এ পেয়ে গেছি। এখন বাকি রয়েছে বি এর কাজটা। তাহলে বি এর জন্য আমি নিব প্রথমেই E1 থেকে, তারপরে নেব E3 থেকে। তারাও যুগ আকারে আছে, তার জন্য আমি আবার একটি ওয়ার গেট অঙ্কন করে দেবো। এখন আমি বি এর কাজ পেয়ে গেছি। এই ছিল মূলত আমার গ দাগের আনস। আমি শর্ত সারণী অঙ্কন করলাম, তা দেখে দেখে সমীকরণ গঠিত করলাম। সমীকরণ থেকে আমি একটা লজিক গেট অঙ্কন করে দিলাম। এখন আমরা সলিউশন করবো এটার